সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তো আজকের ক্লাসের টপিকগুলো তোমরা অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ। অধ্যায় 5 সংক্রান্ত কিছু খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমি আমাদের এই ক্লাসটা আয়োজন করেছি। তাহলে আশা করি তোমরা এই টপিকগুলো খুব ইজিলি বুঝতে পারবে। তো আমরা সাধারণত কি জানি যে চাপের সাথে গভীরতার কি সম্পর্ক আছে? আমাদেরকে যদি বলে যে একটা সূত্র বলতে যে যেটায় চাপ আর গভীরতা উভয়ই আছে, সেই সূত্রটা আমরা সবাই জানি, আমরা বিভিন্ন সময় পড়েছি। P is equal to H rho G, যেখানে P মানে হচ্ছে চাপ, H মানে হচ্ছে গভীরতা, রো মানে হচ্ছে তরল পদার্থ বা যে পদার্থটা ব্যবহার করা হচ্ছে সেই পদার্থের ঘনত্ব। সাধারণত তরলের ক্ষেত্রেই হয় এটাকে লিখবো আমরা তরলের অভ্যন্তরে চাপ। অভ্যন্তরে চাপ, ঠিক আছে। ঘনত্ব আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আমরা জানি। তো আমরা আজকে দেখাবো যে চাপের সাথে কিভাবে গভীরতার সম্পর্কটা আছে, এই জিনিসটা আমরা একটু পরিষ্কার করে ব্যাখ্যা করার চেষ্টা করি। একটা উদাহরণ দিই। ধরো এটা হচ্ছে স্যার একটা পাত্র, যে পাত্রের 3 জায়গায় 3টা ফুটা করা আছে। তো ফুটাটা হচ্ছে এ, বি এবং সি, 3টা পয়েন্টে। এখন আমরা যদি আমাদের বেসিক কমন সেন্সটাকে লাগাই, কোন বিন্দুটা দিয়ে পানি দ্রুত বেগে নির্গত হবে, আমি যদি একটা বেসিক কমন সেন্সকে লাগাই তাহলে দেখি এই সূত্র অনুযায়ী লাগাতে পারি, বেসিক কমন সেন্স অনুযায়ী লাগাতে পারি। এই দেখো, এখানে পানিটা একটু স্লো ভাবে পড়বে, এভাবে পড়বে। এখানে পানিটা কিন্তু এর চেয়ে একটু বেশি দূরে যাবে এবং সি বিন্দু দিয়ে পানিটা সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়বে, সবচেয়ে বেশি জোরে নির্গত হবে। কেননা সি বিন্দুতে চাপের মানটা সবচেয়ে বেশি। এই ঘটনাটার আরেকটা প্র্যাকটিক্যাল উদাহরণ তোমাদেরকে আমি বলতে পারবো। সাধারণত আমাদের বিল্ডিংয়ে যে ভবনগুলোতে আমরা থাকি, তো বহুতল ভবন যদি হয়, সেই ভবনের একদম সবার উপরে থাকে কিন্তু পানির ট্যাঙ্ক। তো পানির ট্যাঙ্ক সবার উপরে থাকলে একটা ব্যাপার হয়, কিন্তু ওখানে যদি প্রপারলি ওখানকার গেট বাল্ব, কতগুলো গেট বাল্ব থাকে, সেগুলোতে প্রপারলি কন্ট্রোল করা না থাকে, তাহলে 5 তলার ব্যক্তিরা পানির খুব কম প্রেশার অনুভব করে, কিন্তু নিচ তলার ব্যক্তিরা পানির অনেক বেশি প্রেশার অনুভব করে। কেন? পানিটা যেখান থেকে আছে সেখান থেকে নিচের গভীরতা অনেক বেশি, যত নিচে নামছো তত গভীরতা বাড়তেছে এবং সেটার সাথে পাল্লা দিয়ে চাপের পরিমাণও বেড়ে যাচ্ছে। এই জন্য দেখা যায় নিচতলায় পানির প্রেশারটা অনেক বেশি কাজ করে। এটা অনেকেই হয়তো জিনিসটা এক্সপেরিয়েন্স করে থাকতে পারো। এটা হচ্ছে সেটার একটা এক্সপেরিমেন্টের ট্রুথ। যত বেশি গভীরে যাবে তত পানির চাপ বৃদ্ধি পাবে, পানির চাপ বৃদ্ধি পাবে। তাহলে আমাকে যদি বলে এ বিন্দুতে যদি ধরো আমাকে পুরা এ বিন্দুর গভীরতা বলে দিছে, এ বিন্দুর গভীরতা যদি বলে দেয় যে আমাকে 2 মিটার, আমাকে বি বিন্দুর গভীরতা যদি বলে দেয় 4 মিটার, আর সি বিন্দুর গভীরতা যদি বলে দেয় 10 মিটার, বা ধরো এটাকে ধরলাম 8 মিটার, তাহলে আমাকে যদি বলে এ বি সি 3টি বিন্দুতে চাপের মান বের করো, পি এ কত, পি বি কত, পি সি কত, আমি যদি বের করতে বলে আমি কিভাবে নির্ণয় করব জিনিসটা একটু খেয়াল করি। আমাদেরকে প্রত্যেকটা গভীরতা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে। তো আমরা সূত্র জানি P is equal to H rho G, রো আর জি চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। সব পানি, যেহেতু পুরোটাই পানি, সবগুলো হচ্ছে পানি, তাহলে এর ঘনত্ব কত? পানির ঘনত্ব আমরা জানি 1000 কেজি পার মিটার কিউব। পানির ঘনত্ব হচ্ছে কত? 1000 কেজি পার মিটার কিউব। তাহলে আমরা প্রত্যেক বিন্দুতে চাপটা বের করি। পি এ, এটা হচ্ছে এইচ এ রো জি। এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 2 মিটার, রো এর মান হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা করি এই গুণটা করে আমরা মানটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এটার आंसर আসবে 19.6 গুণ 10 টু দি পাওয়ার 3, অর্থাৎ 19600। 2 গুণ 9.8 গুণ 1000, এটা आंसर আসবে 19600। একইভাবে পি বি বিন্দুতে দেখি তো চাপ কত হবে? এইচ বি রো জি। বি বিন্দুর গভীরতা কত? বি বিন্দুর গভীরতা দেওয়া আছে আমাকে 4 মিটার, রো এর মান হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, এবং সর্বশেষ জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার।
এগুলো যদি দেই আমি সুন্দর করে এই মানটা বের করে ফেলতে পারবো। এটা দ্বিগুণ হবে 19,600 যদি এসে থাকে, এটা আনসার 19,600 যদি এসে থাকে। একক কি হবে? একক হবে প্যাসকেল। একক হবে কি? প্যাসকেল। চাপের একক সবসময় প্যাসকেলই হয়, ঠিক আছে? তাহলে এটার উত্তর হবে 19,600 দ্বিগুণ, ঠিক আছে? অর্থাৎ 19,600 গুণ 2 দিলেই হবে 39,200। তোমরা এমনিতেও গুণ করে বের করতে পারো প্যাসকেল। আর সর্বশেষ হচ্ছে নিচেরটা, ঠিক আছে? নিচেরটা এরও দ্বিগুণ হবে 78,400 প্যাসকেল। এভাবে আমরা গাণিতিক সমস্যাটা সমাধান করতে পারি। আচ্ছা, হয়তো বলতে পারো স্যার এটার দ্বিগুণ কিভাবে বললেন, এটার দ্বিগুণ কিভাবে বললেন? কেন দেখো স্যার, সব ঠিক আছে, শুধু দূরত্বগুলো দ্বিগুণ দ্বিগুণ বৃদ্ধি পাইছে। তাহলে এটার থেকে এটার গভীরতা দ্বিগুণ, তাহলে চাপের মানও দ্বিগুণ হবে। এটার থেকে এটার গভীরতা আরো দ্বিগুণ, তাহলে এটার চাপের মান এটার দ্বিগুণ হবে, ঠিক আছে? তো আমি তো এখান থেকে একটা কথা বলতেই পারি, হ্যাঁ? আমাকে যদি ম্যাথমেটিক্যালি দেখাতে পারে, দেখাও যে পিসি ইজ ইকুয়াল টু 2 পিবি, দেখানো যাবে না স্যার? অবশ্যই দেখানো যাবে। আবার যদি দেখাতে বলে পিবি ইজ ইকুয়াল টু 2 পিএ, মানে দেখা যায় এটা এটার দ্বিগুণ, তাহলে আমরা এই মানগুলো থেকে দেখাই দিতে পারি, মানগুলো বের করে ভাগ করে বা সম্পর্কটা এখানে দেখাই দিতে পারি। আমরা বীজগণিতের এরকম অসংখ্য ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা করেছি। তাহলে এটা গেল চাপের সাথে গভীরতার সম্পর্ক। চাপ যত বাড়বে, গভীরতা যত বাড়বে, কোন একটা তরলের অভ্যন্তরে যদি আমরা যত যেতে থাকি, গভীরতা যত বাড়ে চাপ তত বৃদ্ধি পেতে থাকে, ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের চাপ আর গভীরতার মধ্যবর্তী একটা সম্পর্ক। এখন আমাদের পরবর্তী যে টপিকটা আছে, যে এখানে লেখা আছে স্যার একটু খেয়াল করবো, বায়ু চাপের সাথে পারদের সম্পর্ক। এখন স্যার আমরাও কিন্তু একটা বিশেষ প্রবাহী পদার্থের মধ্যে ডুবে আছি। সেটা কি জানো স্যার? সেটা হচ্ছে বায়ুমণ্ডল অবস্থিত বায়ুর মধ্যে আমরা ডুবে আছি। আমাদের চারপাশে যে বিশাল বায়ুর একটা সমুদ্রে আমরা ডুবে আছি, সেটার কোনো চাপ নাই? অবশ্যই সেটা চাপ আছে। সেটার চাপকে আমরা বলি অ্যাটমসফিয়ারিক প্রেসার, মানে বায়ুমণ্ডলীয় চাপ। তো বায়ুমণ্ডলীয় চাপ আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে? বায়ুমণ্ডলীয় চাপ আমাদের সবসময় আমাদের এই অধ্যায়টার খুব ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে একটা হিসেবে পরিগণিত হয়ে থাকে। তো বায়ুমণ্ডলের চাপ ব্যাপারটা কিরকম? যেমন আমি এটা ধরি, এটা হচ্ছে পৃথিবীর একটা উপরের লেয়ারটা আঁকতে, ধরো এখানে একটা ভবন আছে, বিল্ডিং। আমি নিচে দাঁড়িয়ে থাকলে, ভবন নিচে দাঁড়িয়ে থাকলে স্বাভাবিকভাবে আমার মাথার উপরে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার যা যা আছে, এটা বিশাল বায়ুমণ্ডল পর্যন্ত অনেক 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 গভীর। তো এখানে দেখা যাবে যে চাপ অনুভব করছি আমরা। আমি যদি ভবন বেয়ে উপরের দিকে উঠতে থাকি, আমার চাপের মান তত কমবে তত কমবে। একদম ভবনের একদম উপরের তালায় গেলে দেখা যাবে নিচ তালা থেকে বায়ু চাপ ওখানে কিছুটা হলে কম। এবার আমি এখানে নাই, আমি একদম হিমালয় পর্বতে চলে গেছি। হিমালয় পর্বতের টপে গিয়ে দেখা যাবে বায়ু চাপ আরো অনেক কমে গেছে। ওখানে বায়ু চাপ ড্রাস্টিক্যালি খুব কমে যায় গিয়ে, কারণ তুমি ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে উঠে গেছো গিয়ে। তো ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে ওঠার কারণে তোমার মাথার উপরে বায়ুমণ্ডলের পরিমাণটা কমে গেছে। আমরা জানি ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল তো মোটামুটি বায়ুমণ্ডল, বিশেষ করে মেঘ বা এই জাতীয় জিনিসগুলো তোমার 1.5-2 কিলোমিটার থেকে শুরু হয়। হিমালয় পর্বতের পাদদেশেই মেঘ থাকে, এত উঁচু হিমালয় পর্বত। হিমালয় পর্বত তুমি 8.8 কিলোমিটার উঁচু, 8.8 কিলোমিটার উপরে যখন তুমি উঠবে, তখন তোমার মাথার উপরে বাতাসের পরিমাণ খুব কম থাকবে। যেহেতু বাতাসের পরিমাণ খুব কম থাকবে, তার মানে তোমার উপরে বায়ুচাপ খুব কম কাজ করবে, খুব কম বায়ুচাপ সে মধ্যে কাজ করবে। সেই অবস্থায় স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেওয়াটা কঠিন হয়ে যাবে। অনেক পর্বত আরোহীর নাক দিয়ে রক্ত বের হতে থাকে, কারণ আমাদের শরীরের রক্তের যে চাপ, সেটা হচ্ছে আমাদের চারপাশে বায়ুমণ্ডলের চাপ থেকে সামান্য একটু বেশি। তো আমরা যদি হিমালয় পর্বতের উপরে কোনো ব্যক্তি উঠে যায়, স্বাভাবিকভাবে রক্তের চাপ তখন হিমালয় পর্বতে অবস্থিত বায়ু চাপের থেকে অনেক বেশি হয়ে যাবে। তো রক্ত তখন চারপাশে চাপ দিয়ে বের হয়ে আসতে চাইবে, সম্ভাব্য সকল এক্সিট দিয়ে রক্ত বের হতে থাকতে পারে। তো তখন এই জন্য অক্সিজেন মাস্ক ইউজ করে তখন পর্বতারোহীরা নিঃশ্বাস নেন। তাহলে এত উপরে উঠতে থাকলে, ঠিক আছে, চাপের মান কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকবে। একসময় একদম টপে, হিমালয় পর্বত টপে গেলে দেখা যাবে তখন এত বায়ুমণ্ডলীয় চাপ কমে আসবে, তো সেখানে নিঃশ্বাস নেওয়াটা কষ্ট হয়ে যায়, তখন আলাদাভাবে অক্সিজেন মাস্ক ইউজ করতে হয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বায়ুচাপের প্রভাব আমাদের জীবনে, যে বায়ুচাপ। এখন বায়ুচাপের সাথে পারদের সম্পর্ক কি? আর ওখানে এত উপরে ওঠার পর নিঃশ্বাস নেওয়াটা কঠিন হয়ে যায় কেন? স্যার তুমি যদি মনে করে থাকো আমরা শুধু নাক দিয়ে টানলে নিঃশ্বাস নিয়ে থাকি, নিঃশ্বাস আমাদের অটোমেটিক ফুসফুসে চলে যায়, কথাটা কিন্তু ভুল। এখানে কিন্তু বায়ুচাপের একটা বিশেষ প্রভাব আছে। কিরকম? আমরা যখন নিঃশ্বাসটা টানি, বাতাসগুলো আমাদের ভিতরে প্রবেশ করছে,
কিন্তু একটা জিনিস সেখানেও খেয়াল করার মতো আছে যে আমাদের নাসারন্ধ্রের, ঠিক আছে, আমাদের নাসারন্ধ্রের চারপাশ দিয়ে যদি আমাদের এই যে আমাদের চারপাশে যে বায়ুগুলো বেরোচ্ছে না, বায়ুর উপরে একটা বায়ুমণ্ডলীয় চাপ বজায় থাকে বলে আমরা যখন নাক দিয়ে নিঃশ্বাসটা টানি তখন এই বাতাস আমাদের নাসারন্ধ্র দিয়ে প্রবেশ করতে তার জন্য সুবিধা হয়। কারণ বায়ুটাকে অলরেডি চারপাশ থেকে, তুমি চিন্তা করো, চারপাশ থেকে বায়ুটাকে চাপছে, উপর থেকে অসংখ্য বায়ু তাকে চাপছে, নিচের বায়ুগুলোকে চাপছে। তাহলে নিজে আমি যখন এটাকে ইনহেল করব তখন এই বায়ুগুলো আমার নাকের ভিতর দিয়ে আমার ফুসফুসে যাওয়াটা তার জন্য কিছুটা হলেও ইজি হয়ে যায়। কোনো জায়গায় যদি বায়ুচাপ হঠাৎ করে ড্রাস্টিক্যালি কমে যায় তখন আমরা এই সহজ প্রক্রিয়ায় নিঃশ্বাসটা নিতে পারি না। এই ঘটনাটাই ঘটে এভারেস্ট পর্বতের চূড়ায় বা যে কোনো উঁচু পাহাড়ের চূড়ায়। কারণ তখন ওখানে বায়ুচাপ এত কমে আসে যে শুধুমাত্র ফুসফুসের জোরে নিঃশ্বাসটা টেনে নিতে অনেক কষ্ট হয়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমাদের পরবর্তী বায়ুচাপ ও পারদ টপিকটা বুঝতে অনেক বেশি বেশি হেল্প করে। বায়ুচাপ ও পারদ জিনিসটা কি একটু যদি আমরা বিস্তারিতভাবে পড়ি, একটু খেয়াল করবো। ধরো একটা মানে বিজ্ঞানীরা বায়ুচাপ কিভাবে নির্ণয় করবে সেটার জন্য বিভিন্ন এক্সপেরিমেন্ট করতেছেন। তো ধরো এটা হচ্ছে পারদে পরিপূর্ণ একটা পাত্র। এখন সেখানে মধ্যে কি করছে, একটা সরু একটা মানে একদম মোটামুটি সরু একটা পারদ ভর্তি নল, হ্যাঁ পারদ ভর্তি নল একটা টেস্ট টিউবে এভাবে পারদ ভর্তি করে দিছে। পারদটা ভর্তি করা অবস্থায় এখানের মধ্যে পারদটাকে এভাবে ধরে এনে পারদটাকে এখানের মধ্যে নিচু করে দিছে। এবার নিচু করে আঙুলটা এখানের মধ্যে দিয়ে আঙুলটা ছেড়ে দিছে। তো এখন দেখো টেস্ট টিউবটা কিন্তু পারদের ভিতরে ডুবে আছে, টেস্ট টিউবের মাথাটা। তো সেই অবস্থাতে আমি কিন্তু আঙুলটা সরাই ফেলছি। তখন কি হবে, পারদটা আমি যখন নেই, আমি যখন যে টেস্ট টিউবটাকে উল্টো করেছি, আমি যখন পারদ দ্বারা পরিপূর্ণ অবস্থায় কিন্তু তাকে এখানের ভিতরে ডুবিয়েছি। তোমরা এক্সপেরিমেন্টটা নিজেও করতে পারো। কারণ যে টেস্ট টিউব থাকলে টেস্ট টিউব পানি পুরো ভর্তি করে নিবা। টেস্ট টিউবের মুখে আঙুল দিবে যাতে এক ফোঁটা পানিও না পড়ে। কোনো ড্রাম বা কোনো পাত্রের মধ্যে পানি ভরে সেখানের মধ্যে আস্তে করে, আবার দেখিও ঠান্ডা না লাগে মতো, এখানের মধ্যে আস্তে করে তুমি পারদ পরিপূর্ণ বা পারদ না সরি পানি পরিপূর্ণ পাত্রের মধ্যে তুমি দিয়ে আঙুলটা আস্তে করে ছেড়ে দিলে, দেখবে এখানে পানিগুলো টেস্ট টিউবের মধ্যে রয়ে গেছে, এগুলো পড়ছে না। তুমি যখন টেস্ট টিউবটা সরাই ফেলবে তখন আস্তে করে পানি থেকে তুলে আনবে, তখন পানিটা সব পড়ে যাবে। এটা কেন পানিটা বা এখানে পারদটা এই টেস্ট টিউব পর্যন্ত, যদিও এখানে একটা ঘটনা ঘটে একটু পরে বলছি। যেমন পারদ কিছুটা নেমে যায়, পারদের ক্ষেত্রে পারদ কিছুটা নেমে যায়, কিন্তু যদি পানি হতো একদম নামতো না, পানি পুরো টেস্ট টিউব জুড়ে থাকতো। ঠিক আছে, তো এই যে একটু নেমে যায় এখানে যে খালি স্থানটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় টরেসেলির শূন্যস্থান, বিজ্ঞানী টরেসেলির নাম অনুযায়ী। ঠিক আছে, টরেসেলির শূন্যস্থান। আর পানির এক্সপেরিমেন্টটা কারো কাছে টেস্ট টিউব থাকলে তোমরা ইজিলি করতে পারবে। টেস্ট টিউব ছাড়াও আরো নানাভাবে করা যায়। ধরো একটা পাত্র, ঠিক আছে, পাত্র পানি দ্বারা পরিপূর্ণ করে দিলে এটার মুখে মানে পানি ভর্তি করে এর মুখটা হাত দিয়ে প্রচন্ডভাবে চেপে ধরে, ঠিক আছে, হ্যাঁ তুমি যদি এটাকে একটা ড্রামের মধ্যে উল্টো করে দিয়ে এবার হাতটা সরাই ফেলো, দেখবে এর ভিতরে পানিগুলো রয়ে গেছে। ঠিক আছে, পানিগুলোর অস্তিত্ব তুমি যদিও চোখে দেখা যাবে না, কিন্তু প্লাস্টিকের মতো চোখেও দেখা যাবে পানিগুলোর মধ্যে রয়ে গেছে। ঠিক আছে, তুমি আস্তে করে তুলে ফেলো, পানিগুলো সব পড়ে যাবে। কি যেই বোতলের মুখটা পানি থেকে বের হয়ে আসবে এটা পড়ে যাবে। কি এটা কেন ওখানের ভিতরে এত উঁচু পানি ধরে রাখছে কে? এই এত উঁচু পানি ধরে রাখছে বায়ুমণ্ডলের চাপ। বায়ুমণ্ডলের চাপ এই পানিটাকে আটকে রাখে, যেমন এখানে পারদটাকে আটকে রাখছে। তো ঘটনা কি? ঘটনা হচ্ছে তুমি যখন একটা পাত্রে দিবা তখন চারপাশ থেকে বায়ু কিন্তু চাপ দিচ্ছে, এই তলগুলোতে চাপ দিচ্ছে। তো এই তলগুলোতে চাপ দেওয়ার কারণে এই চাপটা অটোমেটিক এখানে উপরের দিকে উঠে আসতেছে এবং এই পারদ স্তম্ভটাকে ধরে রাখছে। এই পারদ যে ভিতরে স্তম্ভ আছে সেই স্তম্ভটাকে ধরে রাখছে, এটাকে নিচে পড়তে দিচ্ছে না। যেরকম তুমি এক্সপেরিমেন্ট করার চিন্তা ভাবনা করছো যে একটা বোতলের মুখে আমি আঙ্গুল দিয়ে বোতলটা আমি পানির ভিতরে ডুবিয়ে রাখবো বা আঙ্গুলটা সরিয়ে ফেলবো এবং দেখবো যে ঠিক আছে পানিটা বোতলের মধ্যে রয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই যে এই উঁচু পানি স্তম্ভটাকে ধরে রাখছে, এর পেছনে কে দায়ী? এর পেছনে হচ্ছে বায়ুচাপ দায়ী। তো দেখা গেছে সাধারণত 76 সেন্টিমিটার পর্যন্ত, কতটুকু? 76 সেন্টিমিটার পর্যন্ত পারদের
উঁচু পারদকে বায়ুমণ্ডল ধরে রাখতে পারে, এর চেয়ে বেশি হলে ধরে রাখতে পারে না, এটা কিছু পারদ একদিন নিচ দিয়ে বের হয়ে যায় আর কি, ঠিক আছে। তো 76, সেজন্য আমাদেরকে বলা হয়ে থাকে বায়ুচাপ 1, বায়ুমণ্ডলীয় চাপকে অনেকে 76 সেন্টিমিটার পারদচাপও বলে। 76 সেন্টিমিটার পারদচাপও বলে। এর অনেক ধরনের পরিচয় আছে। এক বায়ুমণ্ডলীয় চাপকে ইংরেজিতে 1 ATM বলে। ATM মানে কি জানো স্যার? অ্যাটমসফিয়ারিক প্রেসারকে সংক্ষেপে ATM লেখে, হ্যাঁ। তো এটা হচ্ছে 76 সেন্টিমিটার পারদচাপও বলে, আবার অনেকে মিলিমিটারে বলতে চাই, তাহলে 76 সেন্টিমিটারকে মিলিমিটারে লিখলে তুমি 760 মিলিমিটার পারদচাপ বলা যায়। এবং এর একটা মান আছে, ঠিক আছে। এর মানটা কত আমরা এখন বের করব, ঠিক আছে। আচ্ছা, বিজ্ঞানীরা এই এক্সপেরিমেন্ট করার জন্য সাধারণত যে পারদটা ব্যবহার করেন তার ঘনত্ব হচ্ছে 13,596 কেজি পার মিটার কিউব। যে স্থানে এই এক্সপেরিমেন্টটা করছেন সে স্থানে জি এর মান হচ্ছে 9.81 এর মতো, আর পারদের উচ্চতা এইচ তো তোমাকে দেওয়াই আছে 76 সেন্টিমিটার। তাহলে আমরা আসো এক বায়ুমণ্ডলীয় চাপের মান বের করি, ঠিক আছে। এক বায়ুমণ্ডলীয় চাপ সমান কতটুকু সেটা আমরা, কত প্যাসকেল সেটা আমরা বের করি। তো পরে আবার লিখে দেব জিনিসটা, সমান এইচ রো জি, খুব পরিচিত সূত্র আমাদের, এইচ রো জি। এইচ এর মান কত? 76 সেন্টিমিটারকে আমি 0.76 মিটার লিখলাম, লেখা যায় 100 দিয়ে ভাগ করে। রো এর মান হচ্ছে কত দেখলাম? 13,596 কেজি পার মিটার কিউব। জি এর মান আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে গুণ দিয়ে দেখো কি আসে, 9.81 হবে, 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার, 0.76 into 9.81। দেখো স্যার মানটা কি আসতেছে? 101,366.337 বা 34 আর কি, 34 নেওয়া যায়, 34 মিটার কেজি মিটার কিউব মিটার পার মিটার কিউব মিটার পার সেকেন্ড স্কয়ার, সবকিছু মিলে যে এককটা আসে সেটা হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, যাকে আমরা প্যাসকেল বলে থাকি, হ্যাঁ। 101 দশমিক, ঠিক আছে, 366। এখন এটাকে, এই মানটাকে বিজ্ঞানীরা সরাসরি নেয় না, কারণ এখানের মধ্যে অনেক ধরনের ভুল ত্রুটি ছিল। তো ভুল ত্রুটি ঠিকঠাক করে রাউন্ড আপ করে একটা মান বিজ্ঞানীরা সর্বসম্মত ক্রমে গ্রহণ করছে। সেই মানটা হচ্ছে, আমি এখানে পরিষ্কার করে লিখছি, 101,325 প্যাসকেল, অথবা 1.01325 into 10 to the power 5 প্যাসকেল, অথবা 101.325 কিলো প্যাসকেল। এই সবগুলোই হচ্ছে, এই সবগুলোকে আমি বলতে পারি 1 ATM, মানে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। প্রত্যেকটাকে 1, কারণ দেখো আমি কিছু করি নাই, দেখো জাস্ট কিছু রাউন্ড আপ করছি। আর একটা জিনিস একটু খেয়াল করলে দেখবে, দশমিকটা তুমি যদি এখানে 3 ঘর আগে নিয়ে আসো তাহলে এটা কিলো প্যাসকেল হয়ে যায়, ঠিক আছে। অথবা তুমি দশমিকটা 5 ঘর আগে নিয়ে এসো তাহলে 10 to the power 5 প্যাসকেল হয়ে যাচ্ছে। জাস্ট বিভিন্নভাবে প্যাসকেল জিনিসটা প্রকাশ করার উপায় আর কি, কিলো প্যাসকেল এককে, প্যাসকেল এককে, বিভিন্ন এককে। 1 ATM সমান, তাহলে আমরা কি কি বলতে পারি? 1 ATM সমান আমরা বলতে পারি 76 সেন্টিমিটার পারদচাপ, 760 মিলিমিটার, 76 সেন্টিমিটার কেউ বলতে না চাইলে 760 মিলিমিটার বলতে পারো, পারদচাপ বলতে পারো, অথবা 0.76 মিটার পারদচাপ বলা যায়, বিভিন্ন ভাবে বলা যায় এটা, ঠিক আছে। যেমন থার্মোমিটার দেখে, পারোথার্মোমিটার দেখে আমরা একটা জ্বরের একটা স্ট্যান্ডার্ড ঠিক করছি যে হ্যাঁ, পারোথার্মোমিটারে ফারেনহাইট স্কেলে 100 উঠলে আমরা এটাকে, এতটুকু গেলে এটাকে আমরা 100 বলবো, এতটুকু গেলে এটাকে আমরা 101 বলবো, ঠিক আছে। সেরকম এটাও হচ্ছে একটা সিস্টেম যেটার মাধ্যমে পারদচাপ ব্যাপারটা, পারদের সাথে বায়ুমণ্ডলীয় চাপকে তুলনা করে তুমি কোনো একটা জায়গায় বায়ুচাপ নির্ণয় করতে পারো, ঠিক আছে। তো এই পারদের বা বায়ুচাপটা কোথায় কোথায় লাগে? বিভিন্ন জায়গায় কাজে লাগে, বিভিন্ন এক্সপেরিমেন্টে কাজে লাগে, নাবিকদের অনেক বেশি কাজে লাগে। নাবিকদের কিভাবে অনেক বেশি কাজে লাগে আমি একটু ব্যাখ্যা করি স্যার। ধরো নাবিকরা কোনো একটা মাঝ সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছে, হঠাৎ করে তারা খেয়াল করলেন পারদচাপ মাপার যন্ত্রটার নাম হচ্ছে ব্যারোমিটার, হ্যাঁ, ব্যারোমিটার। তো
তো হঠাৎ কোথাও যেতে যেতে তারা খেয়াল করলেন ব্যারোমিটারে যে পারদের উচ্চতা আছে সেই পারদটা হু হু করে নিচের দিকে নেমে যাচ্ছে বা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। ব্যারোমিটারের যে পারদ আছে, ধরো ব্যারোমিটার ভর্তি যে পারদের নল বা ব্যারোমিটারের মধ্যে কোনো একটা জায়গায় ধরো একটা পারদ আছে, হ্যাঁ, সেই পারদটা ধরো পারদের দাগটা আস্তে 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 নিচের দিকে নেমে যাচ্ছে, মানে পারদের পরিমাণ আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। তখন তারা বুঝতে পারেন আশেপাশে কোথাও ঝড় বা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, নিম্নচাপ বলি না আমরা, কারণ ওখানে বায়ুর চাপ কমে আসে, ঠিক আছে, বায়ুর চাপ কমে আসে বলে সেই জায়গাটাকে আমরা নিম্নচাপ বলি। তখন নিম্নচাপের দিকে উচ্চচাপ, তোমরা সমাজে পড়েছো নিম্নচাপ অঞ্চলের দিকে উচ্চচাপ অঞ্চলের বায়ু ধেয়ে যায়। তো তখন তারা ক্যাপ্টেনরা বুঝতে পারেন যে এখানে আশপাশে কোথাও ঝড় সৃষ্টি হয়ে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, এবং নিম্নচাপের দিকে যতই তারা যেতে থাকে পারদের চাপ তত কমতে থাকে তত কমতে থাকে, এবং পারদ চাপ দেখে তারা সাথে সাথে গেস করতে পারে এখানে কি ঝড় হচ্ছে কিনা, আশেপাশে কোথাও ঝড় হচ্ছে কিনা। কারণ সাধারণত ঝড় হলে মানে বাতাসের মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়। এখন সাধারণ বাতাসের যে জলীয় বাষ্প চাপ, তার মানে যে বাষ্পের যে চাপ, ঠিক আছে, যে বায়ু চাপ, জলীয় বাষ্প পরিপূর্ণ বাষ্পের বায়ু চাপ কমে আসে, ঠিক আছে। এজন্যই কিন্তু পারদের ব্যারোমিটারের এই পার্টটা দেখে তারা বুঝতে পারেন যে চারপাশে জলীয় বাষ্প দ্বারা পরিপূর্ণ হয়ে যাচ্ছে বলে চাপটা কমে যাচ্ছে ধীরে ধীরে, ঠিক আছে। তো চাপ যদি ধীরে ধীরে কমে থাকে এখান থেকে তারা ডিসাইড করতে পারেন নিশ্চয়ই আশেপাশে কোথাও ঝড় হচ্ছে। তো তখন এরা ঝড় আক্রান্ত এরিয়াগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করে বা প্রোটেকশন নেই, এটা একটা ব্যাপার আর কি। তাহলে এভাবে একটা প্রসেসের মাধ্যমে আমরা আমাদের এই যে বায়ু চাপের সাথে পারদকে রিলেট করতে পারি এবং পারদ চাপের সাহায্যে জীবনও বাঁচাতে পারি, ঠিক আছে, নানাভাবে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি। এখন এই আমরা আজকে কিছু ম্যাথমেটিক্যাল কিছু টার্মসও দেখলাম, ঠিক আছে, কিভাবে পারদ চাপের মান এটা আসছে, ঠিক আছে। তো আমি আরেকবার হয়তো ক্লাসগুলোতে, আমার নেক্সট ক্লাসগুলোতে হয়তো আমি জিনিসগুলো রিমাইন্ডেশন দিব যে কিভাবে জিনিসগুলো করতে হবে। যে আমি আরেকবার লিখে দিচ্ছি, 1 atm মানে হচ্ছে বলা হয় এটাকে এক বায়ুমণ্ডলীয় চাপ বলে বাংলায়, এক বায়ুমণ্ডলীয় চাপ। সেটার মান হচ্ছে 76 সেন্টিমিটার পারদ চাপ সেটাকে আমরা বলতে পারি 760 মিলিমিটার পারদ চাপ, সেটাকে আমরা বলতে পারি 101.325 প্যাসকেল, সেটাকে আমরা বলতে পারি 101.325 কিলো প্যাসকেল, অথবা আমরা বলতে পারি 101325 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল, সব এক কথা, ঠিক আছে। সবগুলো কিন্তু একই জিনিস, সবগুলোকে আমরা একই জিনিস হিসেবে ব্যবহার করতে পারবো। এখন আমরা চলে আসবো স্যার আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটার নাম হচ্ছে প্যাসকেলের চাপ সংক্রান্ত সূত্র, ঠিক আছে। এটা একটা বিশেষ ধরনের একটা ডিভাইস প্যাসকেলের চাপ সংক্রান্ত সূত্রের প্রমাণের জন্য। তো ডিভাইসটার একটা মজার জিনিস আছে, এখানে একটা ছোট্ট একটা ফুটা আছে যেটার ক্ষেত্রফলকে প্যাসকেল ধরে নিয়েছেন a, উনি পাশে একটা ফুটা রাখছেন, সে ফুটাটার ক্ষেত্রফল হচ্ছে এই a এর দ্বিগুণ মানে 2a, মানে এটার থেকে এটার ক্ষেত্রফলটা দ্বিগুণ। এরপর এখানে যে ক্ষেত্রফলটা আছে, এখানে যে একটা পিস্টন দেখা যাচ্ছে, পিস্টনটা আমরা চিনি সিরিঞ্জ বা সাধারণত ইনজেকশন দেওয়ার জন্য যে কালো একটা জিনিসে পিস্টন প্রেস করি আমরা, ঠিক আছে, ওই জিনিসটাকে পিস্টন বলে আর কি। তো এরকম একটা পিস্টন আছে, এটার ক্ষেত্রফল দেখা যাচ্ছে 3a আর এটার ক্ষেত্রফল হচ্ছে 4a। এটার সাহায্যে উনি ওনার এই প্যাসকেলের বিখ্যাত সূত্রটা উনি ব্যাখ্যা করছেন। তো সূত্রটা কি আগে আমরা দেখি। তোমাদের বইয়ে বিভিন্ন ভাবে থাকতে পারে স্যার, আমি আমার মতো করে আমরা ছোটকাল থেকে যেটা পড়ছি বা যেটা জানি সেটা একটু লিখে দেখার চেষ্টা করি। প্যাসকেলের সূত্র, পাত্রে আবদ্ধ স্থির তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে
সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সর্বত্র সমানভাবে সঞ্চালিত হয় এবং পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। আমি এখন একটা অংশ অংশ করে বুঝাচ্ছি। পাত্রে আবদ্ধ স্থির তরল বা বায়বীয় পদার্থ, একটা তরল পদার্থ স্থির অবস্থায় আছে যাতে নড়াচড়া না করে, কোনো ঢেউ না থাকে, এর মধ্যে কোনো ওয়েভ না থাকে, বা বায়বীয় পদার্থ আমি এই এই ডিভাইসটার মধ্যে বললাম। এখন এটা স্থির আছে, এখন আমি তার কোন অংশের উপরে বাইরে থেকে একটা চাপ প্রয়োগ করছি। ধরো এই এ যেটা সবচেয়ে ছোট, সেটাই আমি একটা চাপ দিছি আঙ্গুল দিয়ে, একটা এই পিস্টনটা একটা প্রেসার দিছি। দেখা যাবে সেই চাপ তো কমবেই না, বরং এই তরল বা বায়বীয় পদার্থের সর্বত্র ছড়িয়ে পড়বে। ঠিক আছে, এই চাপটা এই তরল পদার্থের সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়বে এবং পাত্রের গায়ে সে চাপ লম্বভাবে ক্রিয়া করবে। পাত্রের গায়ে সে চাপ লম্বভাবে ক্রিয়া করবে। আমরা চাপের সংজ্ঞায় এমনিতেই শিখছিলাম, ঠিক আছে, যে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমরা শিখেছিলাম। ঠিক আছে, এখন আমরা প্যাসকেলের সূত্রে ব্যাখ্যাটা একটু দেখি কিভাবে উনি কাজটা করছেন। তো প্যাসকেলের চাপ সংক্রান্ত সূত্র, এখন উনি কি করেছেন, এখানে যখন বল প্রয়োগ করেছেন দেখা গেছে এক্সপেরিমেন্ট, এটা এক্সপেরিমেন্ট করা জিনিস, ফ্যাক্ট জিনিস বলতেছি তোমাদেরকে। ঠিক আছে, এখানে যখন বল প্রয়োগ করছে, ঠিক আছে, সেই বলটা দেখা গেছে কি কিছুমাত্র না কম, তখন দেখা গেছে সাথে সাথে এখানে চাপ দেওয়ার সাথে সাথে দেখা গেছে এই পিস্টনটা বাইরে বের হয়ে যাচ্ছে, এই পিস্টনটা বাইরে দিকে বের হচ্ছে, এই পিস্টনটা বাইরের দিকে বের হয়ে যাচ্ছে। চাপ দিছি একটাই, তিনটা পিস্টন বাইরের দিকে বের হয়ে যাচ্ছে, অথচ এটার থেকে এটা দ্বিগুণ বড়, এটা থেকে এটা 3 গুণ বড়, এটা থেকে এটা 4 গুণ বড়, এত বড়। ঠিক আছে, সামান্য একটু প্রেসার প্রয়োগ করে এই 3-4টা পিস্টন সবাই নিজের জায়গা থেকে সরে যেতে চাচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে সরে যাক, আচ্ছা সমস্যা নেই, সরে যাক, এদেরকে নিজের জায়গায় তুমি যদি ধরে রাখতে চাও, হ্যাঁ, তোমাকে কি করতে হবে দেখো, বিজ্ঞানের পরীক্ষা করে বের করছেন। ঠিক আছে, বাইরে থেকে 2F, এটার জন্য 2F পরিমাণ বল প্রয়োগ করতে হয়েছে বাইরে থেকে, এটার জন্য এটাকে এখানে আঁকার জায়গা নাই, এখানে 3F পরিমাণ বল প্রয়োগ করতে হয়েছে এটাকে নিজের জায়গায় আটকে রাখার জন্য, আর এখানে দেখা গেছে বাইরে থেকে 4F পরিমাণ বল প্রয়োগ করা লাগছে এটাকে নিজের জায়গায় আটকে ধরে রাখার জন্য। কেন আমি এখানে 2F 3F 4F পরিমাণ বল প্রয়োগ করছি, কারণ কি জানো স্যার? কারণ আমি যখন এখানে চাপ দিছি এই চাপটা এখানে এখানে সব জায়গায় ছড়ায় গেছে এবং এটা এভাবে বাইরের দিকে ফোর্স দিছে। এটা ফোর্স দিছে বলেই তো তোমাকেও বাইরে থেকে সমান পরিমাণ ফোর্স দিয়ে তাকে আটকে রাখার জন্য বাইরে থেকে বল প্রয়োগ করতে হয়েছে। এখানে ভেতর থেকে 2F বল এটাকে সরাই দিতে চাচ্ছে বলে তো এটাকে ধরে রাখার জন্য তোমাকে বাইরে থেকেও 2F বল ব্যালেন্স দিতে হয়েছে। এখানে 3F পরিমাণ বল এটাকে বাইরে দিকে ঠেলে বের করে দিতে হচ্ছে বলেই তো তোমার বাইরে থেকে 3F পরিমাণ বল দিয়ে এটাকে আটকে রাখতে হচ্ছে। এখানে 4F পরিমাণ বল এটাকে ঠেলে বাইরের দিকে বের করে দিতে চাচ্ছে বলে তো তোমাকে বাইরে থেকে 4F পরিমাণ বল দিয়ে এটাকে আটকে রাখতে হচ্ছে, সমান সমান বল দিয়ে এটাকে আটকে রাখতে হচ্ছে। ক্লিয়ার কিনা? তাহলে দেখো এখন আমি একটা জিনিস প্রমাণ করবো। আমি এখানে প্রয়োগ করছিলাম F পরিমাণ বল, তার দ্বিগুণ পরিমাণ বল, আর তার 3 গুণ পরিমাণ বল, তার 4 গুণ পরিমাণ বল প্রয়োগ করে করে আমার এই প্রত্যেকটা পিস্টনকে ধরে রাখতে হচ্ছে। তাহলে প্রত্যেকটা পিস্টনের প্রত্যেকটা অংশে আমি চাপ নির্ণয় করি, তো চাপের মানটা কত? চাপের সূত্র কি? চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল, তাই না? তাহলে এই পিস্টনের চাপ কত দেখি তো, F বাই A নির্ণয় করলাম, সেটা হচ্ছে ধরো P1। P2 কত দেখি তো, 2F বাই 2A, যেটা কাটাকাটি করে থাকে কত, F বাই A। এটা কত, 3F ডিভাইডেড বাই 3A, P3, C3 কাটাকাটি গেলে কত থাকে, F বাই A। এখানে P4 কত দেখি তো, P4
4F ডিভাইডেড বাই 4 এ কাটাকাটি করলে F বাই A। তার মানে প্রত্যেকটা পিস্টনে দেখো চাপের মান কত আসতেছে, F বাই A কাটাকাটি করে F বাই A কাটাকাটি করে F বাই A কাটাকাটি করে F বাই A, অর্থাৎ প্রত্যেকটা পিস্টনে চাপের মানটা সমান, প্রত্যেকটা পিস্টনে চাপের মানটা সমান আসছে। তো এটাই তো প্যাসকেল বলতে চাইছে। দেখো, পাত্রে আবদ্ধ স্থির তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশে বাইরে থেকে যদি আমি চাপ প্রয়োগ করি, সেই চাপ কিছু মাত্র না কমে, সে চাপ কমবে না, সর্বত্র সমানভাবে সঞ্চালিত হবে, পাত্রে সর্বত্র সমানভাবে সঞ্চালিত হবে। এবং দেখো পাত্রের গায়ে তারা কিভাবে কাজ করতেছে, এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো প্যাসকেল সাহেব কি বলে গেছেন, পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। অর্থাৎ আমি চাপ প্রয়োগ করব পাত্রের এক বিন্দুতে, সেটা সর্বত্র সমানভাবে সঞ্চালিত হবে এবং পাত্রের গায়ে সেটা লম্বভাবে ক্রিয়া করবে। এটাই হচ্ছে প্যাসকেলের সূত্রের ব্যাখ্যা এই ডিভাইসটার মাধ্যমে। তুমি এখানে অল্প বল প্রয়োগ করবা, অল্প বল প্রয়োগ করে তুমি এখানে 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 বেশি বেশি বল পাবা। দেখো এখানে তুমি অল্প প্রয়োগ করছো, এখানে পাইছো দ্বিগুণ পরিমাণ বল, বল দ্বিগুণ পরিমাণ পাইছো, কিন্তু চাপ সমান ছিল। আবার দেখো চাপ আর বল এক জিনিস না। চাপ সমান কেন হয়েছে, তুমি ক্ষেত্রফল দিয়ে ভাগ দিছো বলে চাপের মানটা সমান আসছে। আর এখানে অল্প একটু ইনভেস্ট করে বেশি পরিমাণ বল, এখানে অল্প একটু ইনভেস্ট করে বেশি পরিমাণ বল, এখানে অল্প একটু ইনভেস্ট করে বেশি পরিমাণ বল পাওয়া যাবে বা পাওয়া সম্ভব। এটাকে বলা হয় প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতি। এটাকে বলা হয় প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতি, যেটা আমাদের নেক্সট ক্লাসে হয়তো টপিক থাকবে। তাহলে আমরা প্যাসকেলের সূত্র থেকে কি শিখলাম, আমরা যদি কোনো একটা স্থির তরল বা বায়বীয় পদার্থ, একটা আবদ্ধ পাত্রে একটা বায়বীয় পদার্থে যদি আমি বাইরে থেকে চাপ প্রয়োগ করি, সে চাপটা কমবে তো না, সব জায়গায় পাত্রের ভেতরে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়বে এবং পাত্রের গায়ে সেটা লম্বভাবে ক্রিয়া করবে। তাহলে আজকে আমরা চাপের সাথে গভীরতা সম্পর্ক দেখলাম, বায়ুচাপ আর পারদ এই সম্পর্কটা দেখলাম, আর দেখলাম প্যাসকেলের সূত্রের ব্যাখ্যা, প্যাসকেলের সূত্র এবং তার ব্যাখ্যা। তো আশা করি আমাদের পরবর্তী ক্লাসটাও তোমরা আমাদের সাথে থাকবে এবং আমরা পরবর্তী ক্লাসে আরো এটা সম্পর্কে আরো ডিটেলস তথ্যগুলো আলোচনা করতে থাকবো, ঠিক আছে? এবং তোমাদের সকল কনফিউশন আশা করি দূর হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ অল।